কাদের ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজেই খেলায় আনফিট, যা আমাদের স্বীকার করতেই হবে। আপনার দলের সাধারণ সম্পাদক স্বীকার করছে, কিন্তু আপনি তো বলছেন ভিন্ন কথা। ওবায়দুল কাদের একটি সত্য মন্তব্য নিয়ে জাতির কাছে আবার স্পষ্ট হয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে এবারের যে নির্বাচনটা হয়েছে এই নির্বাচনে মূলত ভারতই তাদেরকে ক্ষমতায় নিয়ে এসেছেন। জাতীয় ইলেকশনের দ্বারা আওয়ামী লীগ ইটসেলফ কিন্তু ধ্বংস হয়ে গেছে। হঠাৎ কেন নীরবতা আমেরিকার? ওবায়দুল কাদের কি খেলবে, সে নিজেই তো আনফিট, কথাটি বলেছেন ভিপি নুরুল হক নূর। প্রিয় দর্শক শ্রোতা, আমেরিকা হঠাৎ নীরব কেন, কেন কিছুই বলছে না, এ বিষয় নিয়ে এক মুখ খুলেছে একজন মহিলা, বৃদ্ধা মহিলা। এবং কি প্রিয় দর্শক শ্রোতা, ওবায়দুল কাদের সাহেব নিজেই নাকি নিজের কথায় ফেসে গেল। ডক্টর ফয়জুল হকের একটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব। আরও একটি লাইভ টক শো আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো ওবায়দুল কাদের নাকি নিজেই স্বীকার করেছে কাদের কারণে তারা ভোটে নির্বাচিত হয়েছে। প্রিয় দর্শক, মূলত আজকে 4টি ভিডিও দেখাবো এবং তার মধ্যে 3টি ভিডিওই ওবায়দুল কাদের সাহেবকে উদ্দেশ্য করে। তবে চলুন প্রিয় দর্শক শ্রোতা, কথা না বাড়াই এক এক করে ভিডিওগুলো দেখিয়ে নিয়ে আসি, তাহলেই হয়তো আপনারা বিস্তারিত জানতে পারবেন বা বুঝতে পারবেন। সর্বপ্রথম চলুন আমেরিকার নীরব কেন, কি বলতেছে একজন বৃদ্ধা মহিলা, চলুন তার মুখ থেকে সর্বপ্রথম তার কথাগুলো শুনে আসি। জাতীয় ইলেকশনের দ্বারা আওয়ামী লীগ ইটসেলফ কিন্তু ধ্বংস হয়ে গেছে। হঠাৎ কেন নীরবতা আমেরিকার? এখন স্পেকুলেশন। আমার নিজেরও যেটা মনে হয়, সেটা মনে হয়েছে যে ইন্ডিয়া সামহাও আমেরিকাকে কনভিন্স করতে পেরেছে যে আমরা এই ইলেকশনটা করাবো, মহামতি শেখ হাসিনা ক্ষমতায় আসবে, তখন আমরা যুগ্মভাবে জয়েন্টলি এখান থেকে চীনকে বের করবো। কারণ চীন যেখানে পেনিট্রেট করেছে এই খবর ইন্ডিয়ার কাছে আছে, তাদের বহু আর্টিকেল এখন পড়া যায় যে দে আর ওয়ারিড যেভাবে বাংলাদেশে চীন ঢুকে গেছে, এখান থেকে এটাকে বের করতে হবে। এবং আমেরিকার স্ট্র্যাটেজি ছিল যেটা আমাদের সঙ্গে মিলেছে, যেটা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, যে আমরা ডেমোক্রেসি গুড গভর্নেন্সের থ্রুতে আমরা এই এলাকায় আমাদের ইনফ্লুয়েন্সটা প্রচার করতে পারবো। যে বৃহৎ শক্তির আধিপত্যের লড়াইয়ের মধ্যে বাংলাদেশ পড়ে গেছে, প্লিজ নোট ইট ডাউন। বৃহৎ শক্তির আধিপত্যের লড়াইয়ে বাংলাদেশ পড়ে গেছে এবং তার জন্য আওয়ামী লীগ ইজ রেসপন্সিবল। এবং যেখানে আপনার আধিপত্যের লড়াই হয়েছে সেই দেশগুলি ধ্বংস হয়ে গেছে। সিরিয়া দেখেন, ইরাক দেখেন, লিবিয়া দেখেন, আফগানিস্তান দেখেন। কেন আমরা এই অবস্থায় আসবো? কেন আমাদের দেশের জনগণের সরকার গঠে দেশকে সমৃদ্ধশালী করে স্থিতিশীল করে শান্তিপূর্ণ করার দায়িত্ব থেকে আওয়ামী লীগ কিছুতেই নিজেকে অ্যাবজর্ব করতে পারবে না। এই সংকট মোকাবেলা করতে হলে আমাদের জনগণের একসঙ্গে দাঁড়াতে হবে, এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে, আমাদের মুক্তির আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিএনপিকে সন্ত্রাসী দল হিসাবে কি করে দেখানো যায়? যে কারণে অতগুলি ট্রেনে অতগুলি আঙুল লাগলো, যে কারণে বহুত কিছু হলো। আর্মি যেখানে ডিপ্লয় সেখানে বিএনপির কর্মীরা গিয়ে ট্রেনে আগুন লাগিয়ে দিচ্ছে, ওগুলি রেকর্ড করা হচ্ছে। এই সন্ত্রাসী দল, এটাকে সন্ত্রাসী দল হিসাবে ডিক্লেয়ার করতে হবে। এখন বৃহত্তর দল, সেটাকেও নিউট্রালাইজ করে দিলে কি হবে? দেশে ফ্র্যাগমেন্টেশন হবে, নানা রকম আপনার ডিভিশন হবে, বিভাজন হবে। সবচেয়ে বড় কথা, এই জাতীয় ইলেকশনের দ্বারা আওয়ামী লীগ ইটসেলফ কিন্তু ধ্বংস হয়ে গেছে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি। খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ ইটসেলফ কিন্তু পলিটিক্যাল পার্টি হিসেবে ডিস্ট্রয়েড হয়ে গেছে। কারণ আওয়ামী লীগ তার নিজের পার্টি কনস্টিটিউশনকে ভেঙেছে। তাহলে বাংলাদেশের কনস্টিটিউশনকে ভেঙে যারা নানা রকম কীর্তিকলাপ করছে তা নয়। এই যে আপনার একটা পার্লামেন্ট যেখানে 680 জন বা 48 জন সদস্য, অথবা পার্লামেন্টকে রেখে ইলেকশন করা, এগুলি সবই তো আপনার পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টের যে সমস্ত রীতি নীতি প্রসিডিওর সবকিছুর বিপক্ষে, সবকিছু ভেঙেছে। কে বিরোধী দল হবে সেটাও ঠিক করছেন, ইলেকশনে কারা দাঁড়াবেন সেটাও ঠিক করছেন। তো এগুলি তো আপনার সংবিধান বিপরীত, পার্লামেন্টারি গভর্নমেন্টের রীতিনীতি প্রসিডিওর সবকিছুরই বিপরীত। এবং এই যে দলের মধ্যে থেকে ইলেকশন করে দামি তৈরি করে আওয়ামী লীগ এজ এ পার্টিও ডিস্ট্রয়েড হয়ে গেছে। আমি বলবো 7 তারিখের ইলেকশনে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয় ঘটেছে এজ এ পলিটিক্যাল পার্টি। এখন বিএনপি দাঁড়িয়ে থাকতে পারলে, যে নিপীড়ন নির্যাতন যেটা অ্যাম্বাসেডর সাহেব বলেছেন, মির্জা ফখরুল ইসলাম সাহেবের মধ্যে এরকম একজন ভদ্রলোক, অথবা আমির খোঁজ, যারা নেতৃবৃন্দরা সবাই বয়স্ক, তারা কেউ তরুণ নয়, তাদেরকে জামিন ছাড়া যেভাবে তাদেরকে অত্যাচার করা হচ্ছে, তারপরেও পার্টি ভাঙে নাই। তো আশা করবো আমরা যে বিএনপি একটা যেটাকে বলে পিউরিফিকেশন, আগুনের ভিতর দিয়ে পিউরিফিকেশন হয়, সেভাবে হয়তো দলটা একদিন দাঁড়িয়ে যাবে এবং বাংলাদেশের গণতন্ত্রকে, যুদ্ধকে অগ্রসর করে নিয়ে যাবে। এই প্রত্যাশা আমি রাখবো এবং তরুণদের প্রতি আহ্বান থাকবে। তবে একটা আমার শুনলেন সেই বৃদ্ধা মহিলার কথা। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
এবার আমরা দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো ভিপি নুরুল হক নূর ওবায়দুল কাদের সাহেবকে বলতেছে আনফিট, সে আর কি খেলবে, সে নিজেই তো আনফিট। চলুন আরও কী বলেছে তার বক্তব্যটি শুনলেই বুঝতে পারবেন। চলুন শুনে আসি ভিপি নুরুল হক নূরের বক্তব্য। কাদের ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজেই খেলায় আনফিট, কারণ ফিজিক্যাল টেস্ট করলে তার সেই ফিটনেস নাই, তিনি খেলতে চান খালি সভা সমাবেশে লোকজনকে উস্কানি দেওয়ার জন্য বলে খেলা হবে, লোকজনকে উস্কানি দেওয়ার জন্য, সহিংসতাকে উস্কে দেওয়ার জন্য, ভায়োলেন্ট ইনসাইট করার জন্য খেলা হবে স্লোগান, অথচ নিজেরই ফিটনেস নাই। তো তিনি খেলার আয়োজন করেছেন, সেই খেলায় যে বিএনপির নেতাদের যাদেরকে যে 30,000 বিরোধী নেতাকর্মীদেরকে জেলে নিয়েছেন, তাদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, প্রলোভন দেখিয়েছেন। তারপরে এই যে কিংস পার্টি, বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রত্যাখ্যাত অশ্রুত ব্যক্তিদের নিয়ে কিংস পার্টি করে একটা পার্টিসিপেটরি ইলেকশন দেখানোর জন্য যে পয়সা খরচ করেছে, সালমানের প্রমাণ দিয়েছে 500 কোটি, এসালম দিয়েছে 700 কোটি, 2 ব্যবসায়ী দিয়েছে 1200 কোটি। এই রকমের ডাকাত মাফিয়া লুটেরা আরো শিল্প গোষ্ঠী আছে যারা এই ভোটারবিহীন সরকারকে ক্ষমতায় রেখে এই লুটপাটের সাম্রাজ্যকে বহাল রাখার জন্য তারা সরকারের পেছনে ইনভেস্ট করেছে। তো এত আয়োজন করেও তারা নিজেদের লক্ষ্যই তারা ভোট কেন্দ্রে নিতে পারে নাই। সেদিক থেকে আমাদের এটা বিজয় যে হ্যাঁ, মাঠের আন্দোলনে সরকারকে বাধ্য করার কৌশলে আমরা পিছিয়ে গেছি, কিছুটা কৌশল ভুল হয়েছে, সঠিক কৌশল দিয়ে আবার ধরবো। ছাড়ছি না আমরা, ছাড়লে তো নির্বাচনের পরেই থেমে যেতাম। নির্বাচনের পরের দিন থেকেই তো শুরু করেছি প্রেস ক্লাবের সামনে এই ভুয়া নির্বাচনের প্রতিবাদে। তারা যে বলেছে যে ওবায়দুল কাদের সাহেব যে বিরোধী দলের নেতাকর্মীদেরকে ইঙ্গিত করে যে শোক মিছিল করছে, শোক মিছিলে আমরা তোমাদেরকে ঘৃণা প্রকাশ করছি, ধিক্কার জানাচ্ছি এই কালো কাপড় মুখে বেঁধে কালো পতাকা মিছিলের মাধ্যমে। প্রেস ক্লাব পরের দিন দাঁড়িয়েছিলাম, 7-8 ন্যাশনাল পত্রপত্রিকা এসেছিল। সেই জায়গা থেকে তারাই যে ডামি নির্বাচনের ডামি সংসদ অধিবেশন ডেকেছে আগামী 30 তারিখ, বিভিন্ন রাজনৈতিক দল কর্মসূচি দিয়েছে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা ঘোষণা দিয়েছি বিকাল 3:30টায় এই পল্টন বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে সংসদ অভিমুখে কালো পতাকা মিছিল হবে, প্রতি ধিক্কার জানিয়ে যে ওই সংসদ পবিত্র সংসদ, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা বসবে। কোন ভিনদেশি চাবেদার শক্তি, দেশের সম্পদ লুটেরা শক্তি, ভোট ডাকাত জনবিচ্ছিন্ন কোন তথাকথিত রাজনৈতিক দল, রাজনীতিবিদ ওই সংসদে বসবে না। তার প্রতিবাদ স্বরূপ এখন মঈন শাহও যেটা বলে থাকেন, আমরা কিছু জনগণ নিয়ে যাব কালো পতাকা মিছিল নিয়ে। সেখানে এই যে তারা যে একটা লুটেরা গোষ্ঠী তৈরি করেছে টাকা পয়সা পদ পদবি দিয়ে, বাকশাল ছাত্রলীগের সভাপতি, বাকশাল ছাত্রলীগের নেতা ছিলেন, তাকে বানিয়েছে প্রমোশন দিতে দিতে চিফ জাস্টিস। তাহলে বিচার বিভাগের কি অবস্থা, এটা দ্বারা প্রমাণিত হয় না? চিফ জাস্টিস যদি হয় বাকশাল ছাত্রলীগের নেতা, তার বৈশিষ্ট্য কি, ক্যারেক্টার কি? মামলা হবে হোক, অলরেডি 15 তারিখ ব্যাখ্যা আছে আদালত অবমাননার। বলছি কোনো চুরি করে নেই, তো ডাকাতি করে নেই, মার্ডার করে নেই, দেশের টাকা পাচার করে নেই, মানুষের অধিকার কেড়ে নেই, ভোটের জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কথা বলছি। সেইটা যদি অপরাধ হয়, এই জালিমের কারাগারে যদি খালেদা জিয়ার মতো, মির্জা ফখরুলদের মতো আমাদেরকেও যেতে হয়, যাবো। প্রিয় দর্শক শ্রোতা, 4টি ভিডিওর ভিতর থেকে 2টি ভিডিও অলরেডি আপনাদের সাথে শেয়ার করলাম, আর 2টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো শুনলেন আপনারা এতক্ষণ ভিপি নুরুল হক নূরের কথা বা তার বক্তব্য। আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। এবার আমরা ডক্টর ফয়জুল হক সাহেবের একটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব। ওবায়দুল কাদের সাহেবকে উদ্দেশ্য করে তিনি বিস্তারিত আলোচনা করেছেন এবং খুবই ডেঞ্জারাস কিছু কথা বলেছেন। তো চলুন সেই ভিডিওটি দেখে আসেন। হ্যাঁ, মাঝখানে একটা কথা না বললেই নয়, যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত সকাল প্রকার নিত্য নতুন এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। চলুন ডক্টর ফয়জুল হক সাহেবের বক্তব্যটি শুনে আসি। লীগের সাধারণ সম্পাদক, অবৈধ ভোটে নির্বাচিত এমপি এবং মন্ত্রী ওবায়দুল কাদের একটি সত্য মন্তব্য নিয়ে জাতির কাছে আবার স্পষ্ট হয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে এবারের যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনে মূলত ভারতই তাদেরকে ক্ষমতায় নিয়ে এসেছেন এবং ভারত তাদের পাশে ছিল বলেই এই নির্বাচনটা তারা করতে পেরেছেন। মানে অবৈধভাবে ক্ষমতায় আসার জন্য আমরা বাংলাদেশের নাগরিকরা ইতিমধ্যেই যেটা বিভিন্ন সময় বলেছি যে বাংলাদেশের এই নির্বাচন এখন আর জনগণের হাতে নেই, এই নির্বাচন এখন আর জনগণ করে না, এই নির্বাচন এখন আর জনগণ করার অধিকার রাখে না, এটা একটি সম্পূর্ণ ভিনদেশি তাবেদার দালালদের হাতে চলে গিয়েছে, সেটা স্পষ্ট করে দিয়েছেন ওবায়দুল কাদের তার নিজের বক্তব্য থেকে। কতটা দেউলিয়া হলে তিনি এই বক্তব্য দিতে পারেন একটি দলের সাধারণ সম্পাদক যখন বলে যে বাংলাদেশের আমাদের নির্বাচন সম্পন্ন হয়েছে ভারতের সহযোগিতায়, মানে ভারত এদেশে চেয়েছে তাই তারা ক্ষমতায় আছে, ভারত নির্বাচন করেছে তাই তারা ক্ষমতায় আছে, এখানে অন্য কোনো বিষয় নেই। তিনি বিভিন্ন দেশকে দোষারোপ করতে গিয়ে এই কথাটা বলেছেন যে বিএনপি ষড়যন্ত্র করে বিভিন্ন দেশ চেয়েছে এই নির্বাচন হবে না, কিন্তু আমাদের পাশে ভারত ছিল তাই নির্বাচন সম্পন্ন হয়েছে। কিন্তু আমাদের পাশে জনগণ ছিল তাই নির্বাচন সম্পন্ন হয়েছে বা জনগণ করতে পেরেছে, এই দাবি তো আর এখন করতে পারছে না ওবায়দুল কাদের। সে কারণে তাকে দাবি করে বলতে হচ্ছে যে ভারত আমাদের পাশে ছিল তাই আমরা এই নির্বাচন করতে পেরেছি।
আজকের ভেবে দেখেন যে বাংলাদেশের জনগণ যেটা দীর্ঘ প্রায় 14-15 বছর পর্যন্ত বলে আসছি যে আমাদের দেশের নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস হয়ে গিয়েছে, এদেশের জনগণ নির্বাচনে ভোট দিতে পারে না, এদেশের জনগণকে ভোট দিতে দেয়া হয় না, এদেশের জনগণ ভোট দিতে চাইলেও তাকে দেয়া হয় না। ধরেন আপনি চাইলেন যে আমি একটা নির্বাচন করব, আপনি চাইলেও তো হবে না। তার আপনি কোনো অধিকারই রাখেন না যে বাংলাদেশের মানুষ হিসাবে ভোট দিবেন, ভোট চাইবেন। চাইতে হবে ওই ওবায়দুল কাদের যে দাদাদের নাম বলেছে তাদেরকে। এখন দাদার সাথে পাও ধরে হাত ধরে দেশ বিক্রি করে দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়কে শেষ করে দিয়ে তারপরে সেই জায়গায় মুসলেকা দিয়ে ক্ষমতায় এসেছে, যেটা আমরা জনগণ বারবার করে বলেছি, সেটা আজকের স্বীকার করলেন ওবায়দুল কাদের। অতএব এখান থেকে স্পষ্ট হয় যে 24 সালের এই নির্বাচনকে সম্পূর্ণভাবে দেশের জনগণ, আজকের বাংলাদেশের জনগণ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। জনগণ 99% পিপল এই ভোটদান থেকে বিরত থেকেছে। জনগণ এই নির্বাচনকে লাল কার্ড দেখিয়েছে, শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়েছে। সে কারণে ওবায়দুল কাদেরের মুখে এখন আর জনগণের বক্তব্য নাই। তিনি বলছেন যে আমাদেরকে ভারতই আমাদের পাশে ছিল, তাই নির্বাচন আমরা ক্ষমতায় আসতে পেরেছি। একটা দেশ হিসেবে এটা আমাদের জন্য কতটা লজ্জার আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম যে আমরা কোন দেশে বসবাস করছি, যেই দেশে আমার স্বাধীন মত প্রকাশ করে স্বাধীন একটি দেশ চালাতে পারবো না, আমার এই দেশটাকে সম্পূর্ণ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। আর পার্শ্ববর্তী একজনে বলবে আর সেই নির্বাচন আপনি করে ক্ষমতায় থাকবেন এবং বাকুম করে অবৈধ পথে ক্ষমতাটাকে দীর্ঘায়িত করছেন। এর চেয়ে লজ্জার আর কিছু থাকে না। জনগণের হাতে এখন আর কিছু নেই, জনগণের হাতে কোনো অবস্থান নেই, জনগণ এখন আর ভোট দিতে পারে না। জনগণ তার কথা বললে সেটা শোনার মতো কোনো শক্তি দেশের নেই। এই সংসদ হচ্ছে আপ টু বটম, শেখ হাসিনা থেকে শুরু করে একদম চাকর বাকর কর্মচারী কর্মকর্তা সব হচ্ছে একটি নির্দিষ্ট সংখ্যক এজেন্টদের নিয়োগপ্রাপ্ত দালাল এবং তাদের মাধ্যমেই সংসদ পরিচালিত হচ্ছে। তাহলে সেই সংসদে আপনি বাংলাদেশের জনগণের কথা বলবেন, জনগণের চিন্তা করবেন, সেটা সুযোগ নেই। আজকেও সম্ভবত সীমান্তে একজন মানুষকে হত্যা করেছে এই দাদাবাবুরা। গত কয়েকদিন আগে আপনি দেখলেন বাংলাদেশের একজন সৈনিককে হত্যা করেছে। প্রতিবাদ জানানোর মতো কোনো সুযোগ নেই, প্রতিবাদ জানানোর মতো কোনো সুযোগ না, শুধু লোকই নেই। কে প্রতিবাদ জানাবে আপনি বলেন? প্রতিবাদ জানাতে গিয়ে আপনি কি আপনার ক্ষমতা হারাবেন? আজকের ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছে এই দাদাবাবুরা। যেই জায়গাটা আমরা এতদিন বলেছি সেই জায়গাটা আজকের এই ওবায়দুল কাদের ক্লিয়ার করে দিলেন। লজ্জা হওয়া উচিত। তারপরে আমরা অবশ্য জানতাম গত কয়েক বছর বলতে 1-1.5 বছর আগেই সাবেক পররাষ্ট্রমন্ত্রী আমাদের যে ছিলেন, তিনি বলেছিলেন যে মোমিন সাহেব বলেছিলেন যে ভারত হচ্ছে আমাদের স্বামী স্ত্রীর মতো, ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, এবং তারাই আমাদেরকে ক্ষমতায় রেখেছে, ক্ষমতায় রাখবে, এবং আমি অনুরোধ করে রেখেছি যাতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখা হয়। তাহলে সেখান থেকে স্পষ্ট, পরবর্তীতে তাদের দৌড়ঝাঁপ দেখে স্পষ্ট, পরবর্তীতে বাংলাদেশের জনগণের সাথে প্রহসন করে ভারতের স্টেটমেন্ট যেটা দিয়েছে সেখান থেকে স্পষ্ট, সবকিছু থেকেই এদেশের জনগণের স্পষ্ট হয়েছে যে এদেশের জনগণ ভোট দিতে পারে না, ভোট দিতে দেওয়া হয় না, জনগণের ভোট সম্পূর্ণ কেড়ে নিয়েছে। এমনকি আমরা নমিনেশনের সময়ও দেখলাম আওয়ামী লীগের একে অপরের টেলিকনফারেন্সের যে কথোপকথন ফাঁস হয়েছে, সেখানে একজন আরেকজনকে দোষারোপ করছে, তুমি ভারতের মনোনীত প্রার্থী, আরেকজন বলছে আমি ভারতের না, তুই ভারতের। এই যে কথোপকথন, এবং আজকের ওবায়দুল কাদের সর্বশেষ স্বীকার করে নিলেন যে আমি নির্বাচিত হয়েছি, আমরা নির্বাচন করেছি ভারতের সহযোগিতায়, ভারতই আমাদেরকে ক্ষমতায় বসিয়েছে। আল্লাহ, আমাদের স্বাধীনতার জন্য লজ্জা, আমাদের দেশের জন্য লজ্জা। আমরা পৃথিবীর কোনো দেশ আমার শত্রু নয়, একজন রাজনীতিবিদ হিসেবে আমি বিশ্বাস করি ভারত, পাকিস্তান, আমেরিকা, কানাডা, চীন, রাশিয়া, যেই থাকুক না কেন সবাই আমার বন্ধু থাকবে, সবার সাথে আমার সুসম্পর্ক থাকবে, সবার আগে আমার স্বার্থ দেখে তারপরে সুসম্পর্ক। যেমন আমার যদি দেশে ব্যবসা বাণিজ্য প্রসার বিস্তার ঘটাতে হয় ওই সকল দেশের সাথে সম্পর্ক রাখবো, কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য সম্পর্ক রাখবো আর দেশের মানুষের অর্থনীতি সমাজনীতি সব কিছুকে মাটির সাথে ধুলিয়ে মিশিয়ে দেব, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। প্রিয় বন্ধুরা আমার, আজকের এই আওয়ামী লীগের অবস্থানটা হচ্ছে সকল চুরি ডাকাতির কথা স্পষ্ট হওয়ার পরেও চোরেরা দিব্যি ডাকাত হিসাবে বসে আছে আপনার উপরে, আমার উপরে, আপনাদের মাথার উপরে বসে বসে কাঁঠাল খাচ্ছে। তো প্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি একটি লাইভ টক শো। সেখানেও কিন্তু ওবায়দুল কাদের সাহেবের কথা উঠে এসেছে এবং আওয়ামী লীগের একজন নেতাকর্মীর লাইভ টক শোতে কী বলতেছে হয়তো শুনলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন সর্বশেষ ভিডিও দেখে আসি। আমাদের প্রয়োজন ছিল তাদের সমর্থন। ৭১ যখন আমাদের স্বাধীন হয়েছে তখন সবার সমর্থন প্রয়োজন ছিল, বর্তমান প্রেক্ষাপট কিন্তু তা না। যে ভারত যদি পাশে না থাকতো এবং এটা খুব জরুরি ছিল, এই কথাটা তিনি উল্লেখ করেছেন। আমি কিন্তু এখন কোট করে বলছি পত্রিকা থেকে, এটা খুব জরুরি ছিল যা আমাদের স্বীকার করতেই হবে। আপনার দলের সাধারণ সম্পাদক স্বীকার করছে, কিন্তু আপনি তো বলছেন ভিন্ন কথা। না, আমি না, সাধারণ সম্পাদক সাহেব কি বলেছেন তার ব্যাখ্যাও নিয়ে দেবেন। আমাদের ব্যারিস্টার আবু বকর ভাই অনেকক্ষণ বলেছেন, অনেক তথ্যপাত্র দিয়ে কথাবার্তা বলেছেন, কিন্তু বিষয়টি হলো অন্যরকম। আমরা তো গত 2 বছর 2 বা 3 বছর বা 2 4 সাল থেকে ধরি আমাদের সময় শুনে আসতেছি আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রি বা বিভিন্ন দেশ কে কি বলে না বলে আমাদের নির্বাচন নিয়ে, ঠিক আছে, আমরা শুনে আসতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু বাংলাদেশের লোকটা তো অভ্যস্ত হয়ে গেছে যে এরকম একটা দেশের নির্বাচন নিয়ে
বিদেশিরা এত ইন্টারেস্টেড হয় সেটা শুধু বাংলাদেশের ব্যাপারই হয়েছে, অন্য কোনো দেশে হয় কিনা আমার ততটা জানা নেই, হয়তো মোল্লা ভাই ওনারা এ ব্যাপারে রিসার্চ করেন বলতে পারবেন। তো আমি যে কথাটা বলতে চাই সেটা হলো সিম্পল, আমাদের এই দেশটা একটা সার্বভৌম কান্ট্রি, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এবং এই দেশটা আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের অমরের বিনিময়ে এই স্বাধীনতা, এই দেশটা, এই 17 কোটি মানুষের দেশ কিভাবে চলবে, কিভাবে এটা পরিচালিত হবে, এটা 17 কোটি মানুষের সিদ্ধান্ত নেবেন। সারা বিশ্বের প্রাচ্যে বা পাশ্চাত্যে কে কি বললো, তাদের আমাদের প্রয়োজন ছিল তাদের সমর্থন। 71-এ যখন আমাদের স্বাধীন হয়েছে তখন সবার সমর্থন প্রয়োজন ছিল। কেউ আমাকে স্বীকার করলো, আমাদের স্বাধীনতা স্বীকার করলো কি করলো না সেটা একটা, কিন্তু বর্তমান প্রেক্ষাপট কিন্তু তা না। একটা নির্বাচন হয়েছে, এর দেশের জনগণ সেটাকে গ্রহণ করছে কি করছে না সেটা হলো বিবেচ্যের বিষয়। এই নির্বাচনটা সঠিকভাবে হয়েছে কি হয় নাই সেটা এদেশের জনগণের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। এদেশের জনগণের, এদেশের রাজনীতির প্রেক্ষাপটে সেটাকে বিবেচনা করতে হবে। নির্বাচনটা আরো ভালো হতো, সর্ববৃহৎ একটা দল। এই জায়গা থেকে আপনার কাছে মনে হয় জনগণ মেনে নিয়ে জনগণের অংশগ্রহণ নির্বাচন হয়েছে, সুতরাং বাইরে কে কি বললো সেটা ব্যাপার নয়, জনগণের ভোটে নির্বাচিত হয়েছে বর্তমান সরকার। এই দাবির সপক্ষে আপনার অবস্থান কতটা? কারণ বিএনপি বা বিরোধী দলগুলো বলছে যে জনগণ ভোটে অংশগ্রহণ করেনি, 2%, 5%, সরকারের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে 42%। এটা বহুবার আমরা বিতর্ক করেছি, কিন্তু আপনি বলছেন জনগণ হলো ইম্পর্টেন্ট, জনগণ ভোট দিয়েছে কিনা, সিদ্ধান্ত দিয়েছে কিনা, জনগণ মেনে নিয়েছে কিনা সেটাও ইম্পর্টেন্ট। এখানেও আপনার কাছে প্রশ্ন, বাইরের দিকে কি না বলে কিন্তু জনগণ কি মনে করেন কিনা যে সরকারকে সমর্থন দিয়েছে? সেখানে আমি বলি আপনার সেটা একটা ব্যারোমিটার আছে, কিন্তু নির্বাচন হওয়ার পর, নির্বাচনের রায় হওয়ার পরপরই সর্ববৃহৎ দল এবং সমমনারা তারা অবরোধ ঘোষণা দিয়েছে, তারা হলতাল করেছে, তারা অনেক কিছু করেছে, কিন্তু সাধারণ জনগণ কিন্তু সেখানে আমি ঢাকা অবস্থান করছি, কোনো ইম্প্যাক্ট নাই তাদের আন্দোলনের, যে নির্বাচনটা সুষ্ঠু হয়নি, এই নির্বাচনটা গ্রহণযোগ্য নয় জনগণের জন্য, বাংলাদেশ জনগণ, এরকম কোনো একটা সাইন আমরা দেখছি না। দুটি একটি সহিংসতা হয়েছে ইলেকশন হওয়ার আগে বা ইলেকশনের দিন বা তারপরে, কিন্তু কোনো সহিংসতার ঘটনা ঘটছে না। অর্থাৎ আপনি যেটা বলছেন এবারকার নির্বাচন হয়ে গেছে, 41.8% লোক ভোট দিয়েছে, যেটা ইলেকশন কমিশন যে ঘোষণা দিয়েছেন, এটাকে যদি কেউ চ্যালেঞ্জ করতে চায়, ওনারা কিন্তু ওপেন চ্যালেঞ্জ করেছে। কেউ যদি বলে যে এটা হয় নাই, তা আসুন তারা এখানে তারা কোর্টে যেতে পারে, এটা এক্সাম্পল নিয়ে বা এটা প্রুফ নিয়ে সরকারের সামনে আসতে পারে। কিন্তু ঘটনাটা এখন যেটা বাস্তবতা বাংলাদেশে বর্তমানে, 7ই জানুয়ারিতে একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে একটি বৃহৎ দল এবং আরো কিছু মিলিয়ে তারা এই নির্বাচনটাকে বয়কট শুরু করেনি। এই নির্বাচনটা যাতে অনুষ্ঠিত না হয় তার সে ব্যাপারে দেশে এবং প্রবাসে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হয়েছে যাতে নির্বাচনটা শান্তিদারিত না হয়। তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও। মূলত 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। আশা করি 4টি ভিডিও মনোযোগ সহকারে আপনারা দেখেছেন এবং শুনেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, নতুন হয়ে থাকেন, আশা করি সাবস্ক্রাইব করে দিয়েছেন বা করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।